This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সিস্টেম কতটা পঙ্গু। তাহলে তারা কান্নাকাটি করছে কেন? এই দুইজনেরই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বন্ধুরা, ভারত ছেড়ে বাংলাদেশিরা যে পালিয়ে যাচ্ছে প্রাণ ভয়ে, তাড়িয়ে দেওয়ার ভয়ে, ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়ে তারা পালিয়ে যাচ্ছে, নিজে থেকে সরে যাচ্ছে। এতে বর্তমানে পশ্চিমবঙ্গের রুলিং পার্টি বিজেপি খুব হ্যাপি। অপরদিকে বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দল যেমন সিপিএম, যেমন তৃণমূল, এরা খুব দুঃখে আছে। এটা তো রাজনৈতিক দল, কেউ দুঃখে আছে, কেউ আনন্দে আছে, কারণ একদল কাজটা করছে, একদল কাজটা বিরোধিতা করছে, তাই তাদের এমন প্রতিক্রিয়া। কারণ সিপিএম বসাতো আর তৃণমূল তাকে তোষণ করতো, কিন্তু বিজেপি বলছে ভাগ, তাই তারা খুব আনন্দে আছে, বাকিরা কষ্টে আছে। কিন্তু এর মধ্যে একদল মানুষ খুবই কষ্টে আছে। তাদের কষ্টর লেভেলটা এত বেশি, সেটা আপনি চিন্তা করেন, সেটা ফ্রাস্ট্রেশনে পরিণত হয়ে গেছে। মানে কষ্টটা ফ্রাস্ট্রেশনে পরিণত হয়ে গেছে যে এবারে আমরা কিভাবে চলবো, বাংলাদেশিরা চলে গেলে আমরা কিভাবে চলবো। তাদের কষ্টটা এখানে। এমন নয় যে বাংলাদেশিদের তারা খুব ভালোবাসে বা বাংলাদেশিরা থাকলে তাদের খুব আনন্দ হবে, এমনটা নয়। তাহলে তারা কান্নাকাটি করছে কেন? কারণ বাংলাদেশিরা চলে গেলে এক শ্রেণীর কারখানার মালিক যারা সস্তার লেবার দিয়ে কাজ করাতো, তারা লেবার কোথায় পাবে? এক শ্রেণীর ধনী মানুষ যারা বাড়ির কাজের লোককে কাজ করিয়ে টাকা দিত না, তারা কোথায় পাবে? এই দুইজনেরই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। কিছু লোক বাড়ির কাজ করে টাকা দিত না, এবং ম্যাক্সিমামই ধরুন ইট ভাটা বা ছোটো কোনো কারখানা, এই ধরনের যারা কারখানা চালাতো বা ইট ভাটা চালাতো, তারা এদেরকে আনতো, মানে জানতো এরা বাংলাদেশ থেকে এসছে, তোদেরকে ভাগিয়ে দেব, ধরিয়ে দেওয়ার ভয়ে, মানে ধরা পড়ে যাওয়ার ভয়ে এরা এইসব লোকের কথা মুখ বুঝে শুনতো। এবং যদি তার যোগাযোগ পলিটিক্সের সঙ্গে থাকে, তা তো হয়েই গেল, তাই তার বিশাল পাওয়ার হয়ে গেল। এবার সে কী করতো? এইসব মালগুলোকে ভয় দেখিয়ে কম টাকায় কাজ করতে বাধ্য করতো। এখন এই যে বাংলাদেশে চলে যাচ্ছে, এর ফলে যে সকল মানুষ পশ্চিমবঙ্গে রয়ে গেল বা রয়ে যাবে, তারা এখানকার স্থানীয় মানুষ, তাদেরকে তো এইসব ভয় দেখানো যাবে না, এই তোকে ধরিয়ে দেবো, তোকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেবো, এই করে দেবো, বলতে পারবে না। তারা স্থানীয় মানুষ, তারা প্রতিবাদ করবে। এবার তাদের চিন্তা হচ্ছে যে এরা চলে গেলে আমরা সস্তার লেবার কোথায় পাবো। তারা এটা বলতে পারতো যে এবারে ভালো হয়েছে, স্থানীয় মানুষের কাজ পাবে, এরা মানুষের কাজ খেয়ে নিত, রুটি খেয়ে নিত, তাহলে স্থানীয় মানুষ কাজ পাবে। এটা না বলে তারা কী বলছে? আমরা এখন লোক কোথায় পাবো, কর্মী সংকট দেখা দেবে, ভারতবর্ষের জনসংখ্যার অভাব পড়ে গেছে, ভারতবর্ষে বেকারত্ব সবচেয়ে বেশি, প্রচুর বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়ায়। ওই জন্য ককরোচ জনতা পার্টির মতো পার্টি তৈরি হয়ে যায়, সেখানে কয়েক ঘন্টার মধ্যে মিলিয়নস অফ ফলোয়ার্স তৈরি হয়ে যায়। এই জন্য ক্রিকেটে স্টেডিয়ামগুলো খাঁচা খাঁচা ভর্তি থাকে, ক্রিকেট যখন লাইভ স্ট্রিমিং হয়, মানে ভিউজ মানে কোটিতে চলে যায়। কী করে যায়? বেকার না থাকলে কি করে যায়? একটা মানুষ পরিশ্রম করে এসে, মানে বাইরে পরিশ্রম করে যখন সে বাড়িতে ফিরছে, সে বলবে একটু রেস্ট নেই, একটু ঘুমিয়ে নেই, কারণ পরের দিন আবার আমাকে ছুটতে হবে। সে অত এন্টারটেনমেন্টের কাছে যায় না। ওই জন্য রোববার দিন যে ম্যাচগুলো হয় সেগুলোতে ভিড় হলেও কিছুটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ রোববার দিন আজকে ছুটির দিন, তাই একটু ভিড় হয়েছে। এইসব কারখানার মালিকরা এটা বলছে যে এই সকল বেকার পড়ে আছে বা এইসব লোক যারা বলছে এরা চলে গেলে আমরা কী করবো, তারা এটা বলতে পারতো যে যারা পড়ে আছে, যেসব বেকার ছেলেমেয়েরা পড়ে আছে, ওদেরকে দিয়ে কাজ করাবো, তাহলে মানুষ কাজ পাবে, মানুষের দারিদ্রতা ঘুচবে। সেটা না বলে বলছে কি, এই যে বাংলাদেশে চলে যাচ্ছে, এবার কাজের লোক কোথায় পাবো, এবার লেবার কোথায় পাবো। মানে আমরা কোন দেশে বাস করছি, কী ধরনের মেন্টালিটি মানুষে বাস করছি ভাবুন। সস্তায় লেবার পাওয়ার জন্য বাইরের দেশের লোককে ঢোকাচ্ছে, এবং এই বাংলাদেশিটা যদি কোনো গুপ্তচর সংস্থা বা কোনো ভারত বিরোধী সংস্থার হয়ে কাজ করে, স্লিপার সেল হিসাবে কাজ করে, তাহলে কারো কিছু করার থাকবে? এরা দমদমের কাছে থাকছে, দমদম এয়ারপোর্টের কাছে থাকছে, এরা খিদিরপুর ডকের কাছে থাকছে, সেন্সিটিভ জায়গায় থাকছে। এরা যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো হামলা হয়, তার দায়িত্ব কে নেবে? দ্বিতীয়ত, এরা শুধু থাকছে তাই নয়, এরা কি করছে, আমাদের জন্য বরাদ্দ সাবসিডি নিচ্ছে, হেলথ কেয়ার ফেসিলিটি নিচ্ছে,
রেশন নিচ্ছে, কেউ কেউ আবার আবাস যোজনা ঘরও পেয়েছে। বুঝুন একবার, কেউ কেউ 40 বছর আছে, কেউ 30 বছর আছে, কেউ 25 বছর আছে, কেউ 10 বছর আছে, এরকম পরিস্থিতি। তারা আবাস যোজনা ঘর নিচ্ছে, তারা মেডিকেল ফেসিলিটি নিচ্ছে, তারা ফ্রিতে মানে প্রাইমারি স্কুলে যে পড়াশোনাটা হয় সেটা তারা ফ্রিতে কমপ্লিট করছে, তারা গ্যাসের সাবসিডি নিচ্ছে, সব কিছু তারা নিচ্ছে। তাহলে এবারে বুঝতে পারছে সাবসিডিগুলো কোথায় যায়, সরকারি এত সাবসিডি যায় কোথায়। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার যে হিড়িক দেখছি, সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সিস্টেম কতটা পঙ্গু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।